জেনারেল সায়েন্স টেস্টের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষা সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। প্রথম প্রশ্ন দেখে নাও, একটি বস্তুর গতিশক্তি 44% বৃদ্ধি করা হলেও ভরবেগের কিরূপ পরিবর্তন ঘটবে। তো আমরা জানি গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক P = √2mE। তো গতিশক্তিটা 44% বাড়ানো হচ্ছে, তাহলে অন্তিম যে ভরবেগটা হবে সেই ভরবেগটা অবশ্যই 144/100 গুণ হবে, কারণ যেহেতু 44% বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে রুটের ভেতরে 144/100 আছে, সেটাকে বের করে নেওয়া হবে। তো রুটের ভেতর থেকে বের করে নিলে দেখো 12/10 বেরিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি 1.2, আর বাকি অংশটা প্রথম ভরবেগ। এবার অন্তিম ভরবেগ আর প্রথম ভরবেগের সম্পর্কটা যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা ভরবেগের যে শতকরা পরিবর্তন সেটা আমরা বের করতে পারবো। সেক্ষেত্রে P2 - P1/P1 × 100, তারপরে P2-র মানটা বসিয়ে দেওয়ার পর আমরা সেক্ষেত্রে দেখতে পারবো কত আসছে। তো সেক্ষেত্রে আসবে 20%। তো ভরবেগ অবশ্যই 20% বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী কোশ্চেনটা দেখো, একটি বস্তুর ভরবেগ 20% বৃদ্ধি করা হলো গতিশক্তি কীরূপ পরিবর্তন ঘটবে। তাহলে E1, ওটা গতিশক্তিটাকে বাঁদিকে নিয়ে আসবো, P²/2m। এবার যেহেতু ভরবেগটা 20% বেড়েছে, 120 P/100 তার হোল স্কোয়ার বসানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 144,000 P²/10,000 × 2mটা নিচে রয়েছে। এক্ষেত্রে আমরা কাটাকাটি করার পর অন্তিম আর প্রাথমিক গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক বের করব। E2/E1 সমান, যেটা ফ্যাক্টরটা পড়ে রয়েছে সেটা হচ্ছে 144/100, এই ফ্যাক্টরটা পড়ে আছে। এই 144/100টা কাজে লাগিয়ে আমরা দেখতে পাবো যে গতিশক্তিটা কীরূপ পরিবর্তন হচ্ছে। শতকরা গতিশক্তি P²/2mটা যেহেতু প্রাথমিক গতিশক্তি, তাহলে এবার শতকরা গতিশক্তি যেভাবে বের করা হয় E2 - E1/E1 × 100। তো সেক্ষেত্রে সেটা বসিয়ে দেওয়া হবে। বসিয়ে দেওয়ার পরে দেখা যাবে কি উত্তর আসছে। পাট করে দেওয়া হলে যেভাবে সহজ হয় ক্যালকুলেশনটা সেভাবে করতে হবে। এইভাবেই লাভ ক্ষতির অঙ্কগুলো কষা হয়তো, যে কোনো কিছু শতকরা পরিবর্তন দিলে সেইভাবে হবে। তাহলে এখানে আনসার পেলাম 44%। পরবর্তী দেখো, কৃতকার্য সমান প্রযুক্ত বল ইন্টু সরণ ইন্টু cos θ। অর্থাৎ প্রযুক্ত বল প্রয়োগ করার ফলে যে সরণের অভিমুখ হবে, বলের অভিমুখ এবং সরণের অভিমুখের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে কৃতকার্যের রাশিমালা হচ্ছে এটা। তো এখানে cos θ-র যে থিটাটা সেটা বলের অভিমুখ এবং সরণের অভিমুখের মধ্যবর্তী কোণ হবে। Fটা প্রযুক্ত বল, Dটা সরণ এবং W-টা কার্য। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, কখনো Fটা জানতে চাইবে, W জানতে চাইবে, D জানতে চাইবে, বা cos θ থিটাটাও জানতে চাইতে পারে। তো সেরকম একটি কোশ্চেন বানানো হচ্ছে। দেখো, 40 জুল কার্য করা হয়েছে, আর তার মধ্যে বল প্রযুক্ত হয়েছে 10 নিউটন, এবং বস্তু সরণটা 10 মিটার লেখা হলো, তো ওটা 4 করে দেওয়া হয়েছে। বস্তু সরণ হলো 4 মিটার এবং থিটাটা বের করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি ডাব্লুর মান, এফের মান, ডি এর মান বসিয়ে দিই, তাহলে cos θ-র মানটা পেয়ে যাবো আমরা 1। cos θ-র মানটা 1 পেয়ে গেলে অবশ্যই 1 মানে হচ্ছে আমরা জানি cos 0, তো cos 0 ডিগ্রি মানে 1, সো θ = 1, θ = 0। তো 0 ডিগ্রি আমরা আনসার পেলাম, অর্থাৎ যেদিকে বল প্রযুক্ত হয়েছে সেদিকে বস্তু সরণ হয়েছে। পরবর্তী একটি অঙ্ক দেখে নাও, গতিশক্তি 2 জুল, গতিবেগ 2 মিটার/সেকেন্ড হলে ভরবেগ কত। ক্লাস 9-এর গতিশক্তি ½ mv², তো সেক্ষেত্রে গতিশক্তি 2 এবং ½ mv², সেক্ষেত্রে ভরটা বের করতে হবে। ভরটা বের করলেই আমরা ভরবেগ বের করতে পারবো। এরপর একটি গুরুত্বপূর্ণ ভাইটাল টপিক, যেটা GST 2-তে দেওয়া হয়েছে, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ক্ষার শুধুমাত্র ওই গোটা চ্যাপ্টারটা নয়, শুধুমাত্র ওই টপিকটা যে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া সংক্রান্ত। যে আমরা জানি যে একটি অ্যাসিড এবং একটি ক্ষার, তারা যদি সমতুল্যাঙ্ক পরিমাণে বিক্রিয়া করে, অ্যাকচুয়ালি সমমোল পরিমাণে ভাবা যেতে পারে, তো সেক্ষেত্রে তারা যদি বিক্রিয়া করে এবং H+ এবং OH- সংখ্যা যদি সমান থাকে, তাহলে জল উৎপন্ন হবে এবং সেটা প্রশম দ্রবণ হবে।
যদি কোনো কারণে এইচ প্লাস আর OH মাইনাসের সংখ্যা সমান না থাকে, সেক্ষেত্রে দ্রবণটা আম্লিক অথবা ক্ষারীয় হতে পারে। তাই এটা নির্দিষ্ট পরিমাণ HCl-কে কতটা পরিমাণ NaOH দিয়ে প্রশমিত করা যাবে এই সংক্রান্ত জিনিস। দেখো, যদি ভরের ভিত্তিতে ভাবা হয় তাহলে 36.5 গ্রাম HCl আর 40 গ্রাম NaOH যদি বিক্রিয়া করে তাহলে তারা সম্পূর্ণভাবে প্রশমিত হবে, অর্থাৎ প্রশম হবে। কারণ 1 মোল HCl আর 1 মোল NaOH এখান থেকে উৎপন্ন H প্লাসের যে সংখ্যাটা সেটা সমান হবে, এবং সমান হলে H প্লাস এবং OH মাইনাসের সংখ্যাটা সমান হবে এবং দ্রবণটা প্রশম হবে। তো সেক্ষেত্রে জানতে চাইতে পারে যে 20 গ্রাম NaOH-কে প্রশমিত করতে কতটা HCl লাগবে। এবার দেখো, কোনো একটি পার্টিকুলার দ্রবণে কতটা H প্লাস রয়েছে সেটা ক্যালকুলেশন করার নিয়ম। যদি আয়তন দেওয়া থাকে এবং মোলার গাঢ়ত্ব দেওয়া থাকে, এবং আয়তনটা যদি মিলিলিটারে থাকে এবং গাঢ়ত্বটা মোলার হয়, তো সেক্ষেত্রে আমরা জানি যে 1 লিটারে বা 1000 সিসিতে 0.1 মোল আর 100 সিসিতে কত। তো যদি গুণ করে দিই আমরা 100 × 0.1, তাহলে মিলিমোল সংখ্যা পাবো। মিলিমোল সংখ্যাটা কার পাবো? H প্লাসের। কারণ HCl তীব্র অ্যাসিড, একটা HCl একটা H প্লাস ত্যাগ করতে পারবে। আবার যদি দেখা যাক 100 ml 0.1 মোলার NaOH-এর মধ্যে কতটা OH মাইনাস রয়েছে, সেটাও অবশ্যই 100 × 0.1 মানে 10 মিলিমোল থাকবে। তাহলে উপরে হলো 10 মিলিমোল H প্লাস এবং নিচে হলো 10 মিলিমোল OH মাইনাস। এই যে মিলিমোল সমান মানে মোলটাও সমান হবে। মোল করলে দেখো 1000 দিয়ে ভাগ করতে হবে, তো সে ভাগটার না করেই আমরা তুলনাটা করে দিচ্ছি। এক্ষেত্রে এই দুটোকে মেশাইলে প্রশম দ্রবণ পাওয়া যাবে, কারণ এদের H প্লাস এবং OH মাইনাসের সংখ্যাটা সমান। সেই সংখ্যাটা মোলের ভিত্তিতে ভাবলে কাজটা অনেক সহজ হবে। টোটাল সেটা দেখা যাবে, এবং সেটা দেওয়া হচ্ছে যে কতটা NaOH-কে প্রশমিত করতে পারবে, অর্থাৎ 100 ml কত মোলার NaOH দ্বারা সেটা সম্পূর্ণরূপে প্রশমিত হবে। তাহলে এই ক্যালকুলেশনের জন্য আমাদের নিউট্রালাইজেশন রিয়াকশন বা নিউট্রালাইজেশন সম্পর্ক একটা রয়েছে, সেটা হচ্ছে V1S1 = V2S2। কিচ্ছু না, উপরেও দেখতে পেলে ওই দুটো গুণফল সমান হতে হবে। 200 × 0.2 = 100 × কত। তো V1S1, V1 মানে আয়তন, S1 মানে স্ট্রেংথ মানে মাত্রা মানে গাঢ়ত্ব। তো সেক্ষেত্রে S2টা বের করছে, তোমরা খাতায় করতে পারো পজ করে দিয়ে। পরবর্তী দেখো কি দেওয়া হচ্ছে, 100 ml 0.2 মোলার H2SO4। H2SO4 একটু ডিফারেন্ট, কারণ এর একটা H2SO4 দুটো করে H প্লাস থাকে। সেক্ষেত্রে যদি আমরা মোট H প্লাসের পরিমাণটা দেখতে চাই তাহলে এক্সট্রা একটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা H প্লাসের মিলিমোল সংখ্যাটা দেখতে পাবো। কেন 2 দিয়ে গুণ করতে হবে? কারণ একটা H2SO4 দুটো করে H প্লাস ত্যাগ করতে পারে। তাহলে 200 × 0.2 × 2 পাওয়া গেল তাহলে 40 মিলিমোল H প্লাস। তাহলে H2SO4-এর জন্য এক্সট্রা একটা 2 গুণ করতে হবে, কারণ দুটো করে H প্লাস ত্যাগ করে বলে এক্সট্রা 2টা গুণ করতে হবে। তাহলে এবার এই পরিমাণ H2SO4-কে সম্পূর্ণ প্রশমিত করতে গেলে কতটা NaOH দিতে হতে পারে দেখো। সেই NaOH-এর দুটো রাশি আছে, একটা আয়তন আছে, একটা স্ট্রেংথ বা মাত্রা আছে। একটা বলে দেবে, একটা জানতে চাইবে। যদি 200 ml হয় তাহলে কত মোলার NaOH-কে প্রশমিত করতে পারবে। তাহলে কত গুণ করলে এটা 40 হবে সেটা বের করতে হবে। 200-র সঙ্গে কত গুণ করলে 40 হবে, তাহলে আমরা NaOH-এর স্ট্রেংথটা পেয়ে যাব। তো অবশ্যই 0.2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 200 ml 0.2 মোলার NaOH দ্বারা প্রশমিত হবে, কারণ এদের দ্বারা যে OH মাইনাসটা পাওয়া যাবে সেটা অবশ্যই 200 × 0.2, কারণ এখানে একটা OH মাইনাস ত্যাগ করছে, তো 2 দিয়ে গুণ করার দরকার নেই। সেক্ষেত্রে আমরা পাবো 40 মিলিমোল OH মাইনাস। তাহলে উপরের যে কেসটা ওখানেও 40 মিলিমোল H প্লাস আর নিচেতেও 40 মিলিমোল OH মাইনাস, অর্থাৎ পরস্পরকে প্রশমিত করবে এবং এদেরকে মেশালে দ্রবণটি প্রশম হবে। বোঝা গেল? এই ধরনের কিছু প্রশ্ন অবশ্যই তৈরি করতে হবে তোমাদের। পরবর্তী একটা দেখো, 200 ml 0.1 মোলার HCl-এর সাথে 100 ml 0.3 মোলার NaOH মেশানো হলো, দ্রবণের প্রকৃতি কীরূপ হবে? অ্যাসিডিক হবে না বেসিক, মানে আম্লিক না ক্ষারীয়? তো আগেই বলেছি, যদি গুণফল দুজনার যদি সমান না হয়, কোনো দিকে যদি বেশি হয় তাহলে সেই দিকটাই হবে, অর্থাৎ H প্লাস বেশি থাকলে অ্যাসিডিক হবে, OH মাইনাস বেশি থাকলে ক্ষারীয় হবে। তো দেখা যাক H প্লাসের মিলিমোল সংখ্যাটা কতটা বেরোচ্ছে। 200 × 0.1 মানে 20 মিলিমোল হচ্ছে, আর OH মাইনাসের যে মিলিমোল সংখ্যা সেটা হচ্ছে 30। তাহলে দেখতেই পাচ্ছ 30 মিলিমোল OH মাইনাস আছে, তার মানে OH মাইনাস এক্সট্রা কতটা রয়েছে? 10 মিলিমোল। কারণ সম্পূর্ণ H প্লাস
OH মাইনাস দ্বারা প্রশমিত হয়ে যাবে, জল উৎপন্ন করবে এবং অবশিষ্ট OH মাইনাস হবে 10 মিলিমোল। ফলে ক্ষারীয় হবে এবং ক্ষারীয় হলে পিএইচটা 7 থেকে বেশি হবে। তো এরকম অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন থাকবে, দ্রবণটার পিএইচ কেমন হবে সেটা বলতে চাইতে পারে। পরবর্তী টপিক ছিল ধাতুর সক্রিয়তা শ্রেণী। এটা 8, 9, 10 সব ক্লাসে একবার করে জানতে হয়, কোনো না কোনো চ্যাপ্টার ভিতরে এগুলো রয়েছে। তো বেসিক্যালি 10-এ এসে সেটাকে আরও বেশি ক্লিয়ার করা হয়। ধাতুর সক্রিয়তা শ্রেণীতে আমরা দেখতে পাবো সবাই ধাতু থাকবে, শুধু মাঝখানে হাইড্রোজেন থাকবে। তো সেই হাইড্রোজেনের সাপেক্ষে বাকিদের সক্রিয়তাটা বিচার করা হয়। তো ওপর থেকে নিচে নামলে সাধারণত সক্রিয়তা হ্রাস পায়, ওপরের ধাতুগুলো বেশি সক্রিয়, নিচেগুলো কম সক্রিয়। যেমন পটাশিয়াম সবচেয়ে বেশি সক্রিয়, ইলেকট্রন বর্জন করতে চাইবে। এবার উপরের ধাতুগুলো নিচের ধাতুর ক্যাটায়নকে বিজারিত করতে পারে। হাইড্রোজেনের সাপেক্ষে ভাবলে হাইড্রোজেনের উপরের ধাতুগুলি H+কে বিজারিত করতে পারে। তো একটা কোশ্চেন আছে, দেখে নাও, কোন আয়নটি Zn দ্বারা বিজারিত হবে? Na+, Al3+, Ca2+, Cu2+। 4টে অপশান দেওয়া হয়েছে। তাহলে Zn এর উপরে আর নিচে দেখে নেবো অপশানগুলোকে নিয়ে। তো উপরে দেখলাম সোডিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, ক্যালসিয়াম আছে, উপরে 3টে আছে, নিচে একটা আছে, সেটা হচ্ছে কপার। তাহলে উপরের ধাতু নিচের ধাতুর ক্যাটায়নকে বিজারিত করতে পারে। তো এটা একটা শর্টকাটও হবে, যে যেদিকে একটা থাকবে সেটি উত্তর হবে। কোন ধাতু দ্বারা H+ বিজারিত হবে? এক্ষেত্রে আমরা দেখব 4টে অপশান দেওয়া হবে। H+ বিজারিত হবে মানে কি, উপরের ধাতুগুলো দ্বারা H+ বিজারিত হবে, সেটা বোঝাই যাচ্ছে। তো উপরে একটা ধাতু দেওয়া হবে, নিচের জন্য 3টে ধাতু বাছাই করা হবে। নিচে থেকে 3টে ধাতু বাছাই করা হয়েছে, উপরে একটা ধাতু দেওয়া হয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের উপরে থাকা একটা ধাতুকে চুজ করতে হবে তোমাকে। তো সেরকম ধাতু কোনটি বলো? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তোমরা দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়ামই একমাত্র হাইড্রোজেনের উপরে রয়েছে, বাকিগুলো সবাই হাইড্রোজেনের নিচে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনটিকে মুক্ত অবস্থায় পাওয়া যাবে? তো মুক্ত অবস্থায় পাওয়া যাবে মানে হচ্ছে যারা বর্জন করতে খুব একটা চায় না ইলেকট্রন, অর্থাৎ যারা অন্য কোনো মৌলের সাথে যুক্ত অবস্থায় থাকতে চাইবে না, মানে যাদের ক্যাটায়ন তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হতে চাইবে। তো সেক্ষেত্রে আমরা নিচের দিকে, মানে হাইড্রোজেনের নিচেতে রয়েছে কপার, মার্কারি, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম। তো সেই সব ধাতুগুলো আমরা জানি যে মুক্ত অবস্থায় থাকে এবং তাদের ক্যাটায়নগুলো তাড়াতাড়ি বিজারিত হয়। আর উপরের ধাতুগুলোকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, ওরা অক্সিজেনের সঙ্গেই বেশিরভাগ বিক্রিয়া করে, অর্থাৎ বিক্রিয়া করে যৌগ অবস্থায় থাকে। কিন্তু যেটা অপশান সেটা হচ্ছে গোল্ড, কারণ বাকিগুলো হচ্ছে উপরের দিকের ধাতু, ফলে ওদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যাবে না। তোমরা দেখতে পাচ্ছ। তো এরকম কিছু প্রশ্ন তোমাদের রেডি রাখতে হবে। পরবর্তী তাপের যে টপিকটা, উষ্ণতার পরিবর্তনের তাপ এবং অবস্থার পরিবর্তনের লিন তাপ, বেসিক্যালি সেই টপিকটা দেওয়া হয়েছে। তো সেটা বলতে গিয়ে এই টপিকটা বলে দেওয়া হচ্ছে যে উষ্ণতার পরিবর্তনে গৃহীত বা বর্জিত তাপের জন্য আমরা H=mST সূত্র ব্যবহার করতে পারি, এবং অবস্থার পরিবর্তনে যে গৃহীত বা বর্জিত তাপ, ক্ষেত্রে আমরা H=mL ব্যবহার করব, যেখানে এলটাকে বলা হচ্ছে লিন তাপ, এমটা ভর। তো সেই লিন তাপ মানে হচ্ছে একক ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য কতটা তাপ দরকার বা কতটা তাপ বর্জিত হবে সেই মানটা। ওটা অবশ্যই একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটবে। তো লিন তাপের যে এককগুলো সচরাচর ব্যবহার করা হয়, ক্যালোরি পার গ্রাম, জুল পার গ্রাম, জুল পার কেজি। সেক্ষেত্রে আমরা একটা অঙ্ক দেখে নেব এই টপিকের ওপরে। 0 ডিগ্রি সি উষ্ণতায় 10 গ্রাম বরফকে 600 ক্যালোরি তাপ দেওয়া হলেও কতটা বরফ গলবে? তাহলে দেখো 10 গ্রাম বরফকে গলাতে গেলে আমার তাপ লাগবে 800 ক্যালোরি সিজিএস পদ্ধতিতে, কিন্তু আমাকে দেওয়া হয়েছে 600 ক্যালোরি। তাহলে সবটা বরফ গলবে না। তো আমাদের দেখে নিতে হবে যে 600 ক্যালোরি তাপ দিয়ে কতটা বরফ গলানো যায়, অর্থাৎ মাসটা বের করে নিতে হবে H=mL সূত্র দিয়ে। তো সেই মাসটা কত সেটা দেখে নিতে হবে। আর বরফ গলনের লিন তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম, সুতরাং 600/80, 7.5 গ্রাম বরফ গলবে 600 ক্যালোরি তাপ দিয়ে। আর নিয়েছি 10 গ্রাম, সুতরাং 10 - 7.5 2.5 গ্রাম বরফ অবশিষ্ট থাকবে। তো এটা যে কোনো প্রশ্ন হতে পারে, MCQ। তাহলে অবস্থার পরিবর্তনে লিন তাপের ওপরই বেশি জোর দিতে হবে। এবার একটি দেখে নেওয়া যাক, একটা বরফ ওপর থেকে নিচে পড়ছে,
এটা নির্দিষ্ট উচ্চতা থেকে নিচেতে পড়ছে। বরফটা ভর ধরে নেওয়া হলো 1 কেজি এবং যে উচ্চতাটা পড়ছে সেই হাইটটা 1 মিটার ধরে নেওয়া হলো। মানগুলো বিভিন্ন রকম থাকতে পারে। এবং নিচেতে বরফটা পড়েছে, নিচেতে বলতে ভূপৃষ্ঠ ধরা হবে। তো সেই ভূপৃষ্ঠে পড়ছে এবং সেই ভূপৃষ্ঠে পড়লে দেখা যাবে কিছুটা বরফ গলে যাবে। উপর থেকে নিচেতে বরফ পড়লে বরফটা গলে যাবে। কেন গলে যাবে? তো 0 ডিগ্রি সি উষ্ণতায় পুরো ব্যাপারটা ঘটছে। গলে যাওয়ার পিছনে কারণ হচ্ছে উপরে সেই বরফটির স্থিতিশক্তি সঞ্চিত আছে। যখন সেই বস্তুটি নিচে পড়ছে বরফটি, তখন তার স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে এবং যতটা পরিমাণে শক্তি নিচেতে এসে যখন ভূপৃষ্ঠে ধাক্কা মারবে mgh পরিমাণে শক্তি কিন্তু ওকে গলাইতে সাহায্য করবে। অর্থাৎ ওই যে কার্যটা করবে সেই কার্যটা তাপে রূপান্তরিত হবে। এবার এসআই পদ্ধতিতে জি এর মান 1, সুতরাং ডাব্লু সমান এইচ। তো আমরা এইচটাকে বসালাম, এইচ সমান mgh। সেই এইচটা বসিয়ে আমরা এম এর মানটা বের করব যে কতটা বরফ গলবে। অর্থাৎ ওই যে mgh সংক্রান্ত mgh পরিমাণ যে তাপ শক্তিটা, সে তাপ শক্তিটা কতটা বরফকে গলাতে পারে। বরফগুলো নিলেন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। যেহেতু এই দিকটা জুলে বেরোবে তাই আমরা 80 ক্যালোরি পার গ্রামটা জুল পার গ্রামে কত সেটা চিন্তা করে নেব এবং আমরা সেটা বসিয়ে দেবো। তো সেক্ষেত্রে mgh সমান আমরা পাচ্ছি 1, অর্থাৎ ভরটা যেহেতু 1 কেজি, 10 হচ্ছে জিটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে এবং হাইটটা 1 মিটার, সুতরাং 10 জুল পাওয়া গেছে। এবার যে ভরটা পাবো m সমান h/l, তো সেক্ষেত্রে 10/336, কারণ আমরা জানি যে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম হলে জুল পার গ্রামে হবে 336, সো 10/336 গ্রাম হচ্ছে আনসার। থ্যাংক ইউ।